ক্ষমতা গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। দ্বিতীয়বারের মতো প্রথমবার গ্রহণ করার পর একটা ছোট করে ভাষণ দিয়েছিলেন, সেভাবে প্রিপেয়ার্ড না, কাইন্ড অফ গ্রিটিংস টাইপের। তো জাতিকে অ্যাড্রেস করার জন্য রিয়েল ভাষণ উনি দিলেন এবার প্রথমবার। তো সেখানে উনি কি বললেন, হালকা করে ওখানে যাওয়ার আগে, এই মুহূর্তে তার আগে যা চলতেছে দেশে, প্রচুর প্রতি বিপ্লবের চেষ্টা চালাচ্ছে। আনসার বাহিনী চালাইতেছে, তারপর রিক্সাওয়ালা ভাইরা চালাচ্ছে, তারপর হিন্দু ধর্মাবলম্বী সনাতনী ভাইরা চালাচ্ছে, তারপর লাইক আর কে মানে। তো এটা নিয়ে ফেসবুকে মিম হচ্ছে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং স্বৈরাচার হইতেছে নানান শালিকের বেশে, সংকুচিল শালিকের বেশে, বিভিন্ন বেশে ফিরে আসার চেষ্টা করতেছে, বিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে। এখন আমার ঠিক সেরকম মনে হচ্ছে না। প্রাথমিকভাবে একটু চেষ্টা চালাইছিল, প্রাথমিকভাবে তো হতভম্ব হয়ে পড়ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর, সবাই দূরের উপরে। তারপর একটু শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় একটু কাইন্ড অফ ওয়াজ ট্রাইং টু পুট দেমসেলভস টুগেদার। তারপর একটু যে আমরা আছি, আপনাদের সাথে আন্দোলন করেন, একটু কর্মীদেরকে ফোন দিয়ে, কিন্তু ওটা খুব একটা কাজে লাগছে বলে মনে হয় না। নেতাকর্মীরা এখন এমন দৌড়ের উপরে আছে যে কোনো ধরনের সেন্ট্রাল কমান্ডের ভিত্তিতে বা আওয়ামী লীগের উদ্যোগে কোনো ধরনের সাবোটাজ বা প্রতি বিপ্লব বা আন্দোলন বিদ্রোহ বা রাস্তায় দৌড়ের উপরই আছে এখন পর্যন্ত যা। তো এর মধ্যে সবচাইতে সাকসেসফুল বলা যেতে পারে যে সনাতনী ধর্মাবলম্বীরা যে একটা গ্যাদারিং করে ঢাকায়, একটা বেশ বড় গ্যাদারিং করে, চট্টগ্রামেও করে বোধহয়, শুরুতে বোধহয় চট্টগ্রামে করে। তো সেটা বেশ বড় একটা গ্যাদারিং ছিল, এবং সেইটার এখন আমি স্টার্টিং টু কোয়েশ্চেন যে সেইটার পিছনে আদৌ আওয়ামী লীগের হাত ছিল কি না, বা কতটুকু হাত ছিল। কারণ তখন আমরা সবাই ধরে নিছি যে সরকার বদলের পরপর এগুলো যেহেতু হচ্ছে, আওয়ামী লীগ করাচ্ছে। কিন্তু এখন এসে মনে হইতেছে আওয়ামী লীগের সেই মাজায় সেই পরিমাণ চোরও নাই এই মুহূর্তে যে কোনো একটা কিছু অর্গানাইজ করার, এমনই দৌড়ের উপর আছে এরা সবাই, নেতাকর্মী সবাই। তো ওইটা হয়তো বা ইন্ডিপেন্ডেন্টলি সনাতনী ধর্মাবলম্বীরা তখন করতেছিল, তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ আছে বিধায়, এবং তারা অত্যাচারিত হচ্ছিল বিধায়, এবং সেটা নিচ থেকে হয়তো আওয়ামী লীগ একটু ফুল করে থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এগুলোকে অর্কেস্ট্রেট করার মতো অবস্থায় আছে বলে আর মনে হচ্ছে না আমার কাছে, এমনই দৌড়ের উপর আছে। তো তো এরপর যেগুলো হইলো, যে আনসার, তারপর ছাত্ররা আবার সচিবালয়ে আন্দোলন নিয়ে যাওয়া, হাতকে রিক্সাওয়ালারা করা, তারপর এগুলো সবই আমার কাছে মনে হচ্ছে এগুলোর সাথে আওয়ামী লীগের দূরতম সম্পর্ক নাই। এগুলা হচ্ছে যেমন আনসারদের সিম্পলি তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, তাদের নিজস্ব বিভিন্ন দাবি দেওয়া ছিল। ওরা ভাবছে যে এইটাই হইতেছে সুযোগ, এই সুযোগে দেখি আদায় করে নেওয়া যায় কিনা সবকিছু, যেহেতু ভলাটাইল, নতুন সরকার আসছে, সবাই আন্দোলন করতেছে, সবাই দাবি দেওয়া নিয়ে আসতেছে, সো ওয়াই নট আস। তারপর ওরা কপি পেস্ট মারছে ছাত্রদের, কালকে আমি ফেসবুকে পোস্ট করছি, কি কমেডি, পুরাই জোক। এরা কপি পেস্ট মারছে ছাত্র আন্দোলনের আদল ছাঁচ স্লোগান থেকে শুরু করে সবকিছু। একবার স্লোগান দিচ্ছে হচ্ছে এক দফা এক দাবি, এমন করে নেচে নেচে, খুবই উইয়ার্ড দেখাচ্ছে আর কি। ছাত্ররা কি এমন নেচে নেচে স্লোগান দিছিল? আচ্ছা, যা হোক। তারপর আরেকটা হচ্ছে কি স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে, আনসার আনসার, প্লিজ স্টপ, এগুলো করে বেড়াচ্ছরা। তো যেটা আমি বুঝতেছি যে ছাত্র আন্দোলন, সফল ছাত্র আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন কোয়ার্টার তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে, নেমে দৌড়ে নিয়ে খাচ্ছে। আওয়ামী লীগ পেছন থেকে এগুলো করাচ্ছে বলে শুরুর দিকে তো অবশ্যই মনে হচ্ছিল, এখন আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না আওয়ামী লীগের মাথায় এই মুহূর্তে সেই পরিমাণ জোর আছে, এগুলো বিচ্ছিন্নভাবে হইতেছে মনে হচ্ছে। যাও, তো সেটা হইলে সেটা ভালো খবর। কারণ হচ্ছে সরকার, আমরা চাই স্টেবিলিটি চাই, আমরা চাই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, আমরা কোনো ধরনের নৈরাজ্য, তারপর ইনস্টেবিলিটি এগুলো চাই না। সো সেটা একটা ভালো ব্যাপার। তার মানে রিয়েল কোনো থ্রেট হয়তো নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটা নিয়ে যদি একটু আসি, উনি সুন্দর করে ভাষণ দিচ্ছেন, সবাই একসাথে মিলেমিশে থাকার কথা বলছেন, দেশ গড়ার কথা বলছেন। দুর্নীতি, উনি ওয়ান থিং যেটা বলছেন যে উনি যদি নির্মূল করে যাইতে পারেন তাহলে হি উইল কনসিডার ইট সাকসেস, সেটা হচ্ছে দুর্নীতি, ঘুষ খাওয়া, এগুলোকে ঘুষটাকে আর কি বলছেন উনি, যদি নির্মূল করতে পারেন ভালো কথা। সব কিছু সুন্দর ছিল। আসল জায়গাটা যেটা সবাই উন্মুখ হয়ে অপেক্ষা করতেছিল জানার জন্য, স্পেশালি চাম্বা ঝাড়ুয়াকুরগুলো, সেটা হচ্ছে যে উনি কবে ক্ষমতা ছাড়বেন, তত্ত্বাবধায়ক সরকার কবে কতদিন এখানে থাকবে, এবং কবে নির্বাচন দিবে বা গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। এই চোরগুলোর গণতান্ত্রিক ধারার গপ্প শুনলে আমার 15 বছর গণতন্ত্র খান নাই, 15 বছর তো গণতন্ত্র ঠেসে ধরা হয়েছিল। হ্যাঁ, মন ভরে না এখনো গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন। তো রাজনৈতিক চাম্পাজ যেগুলো বলে বিএনপির লোকজন, জামাতের লোকজনেরা ক্ষমতা আসার জন্য, আলুয়ার ভাগ না খাওয়ার জন্য তর্স হইতেছেন, ওরা বলুক। সাধারণ জনগণের জায়গা থেকে হাত নিয়ে আমরা কিন্তু ওদের এসব কথায় কান দিলে, এসব ভাঁজে হইলে হবে না যে আমরা গণতন্ত্রের ধারায় কবে ফিরবো না। গণতন্ত্রের ধারায় গত 15 বছর ছিলাম, আমরা ফিরতে চাই না গণতন্ত্রের ধারায়। একটু এবার গণতন্ত্রের বাইরের ধারায় ট্রাই করে দেখি। হ্যাঁ, থিংস ক্যান নট গেট এনি ওয়ার্স ফর আস।
তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, যেটা নিয়ে এখন গণতান্ত্রিক লোকজন খুবই হতাশ। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো নির্দিষ্ট দিনক্ষণ দেন নাই। এটা নিয়ে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইল্ড করে দুঃখ প্রকাশ করছেন, উষ্মা প্রকাশ করছেন যে আমরা গণতান্ত্রিক ধারা কি জানি ফেরার ব্যাপারে কোনো ইয়ে পাওয়া যায় না, এটা নিয়ে আর কি সরাসরি কিছু না বলে। যাও, কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? উনি বলছেন যে ওনারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন এটা সিদ্ধান্ত নিবে জনগণ। খুবই হাস্যকর কথাবার্তা। যাই হোক, মানে উনি যেটা বলছে আমি সেটাকে পছন্দ করতেছি, কিন্তু প্রেজেন্টেশনটা হাস্যকর ছিল আর কি, যে জনগণ যতদিন চায় ওনারা ততদিন থাকবে, মানে কি এটা? আচ্ছা, তারপর হচ্ছে ওনাদেরকে ক্ষমতা আনাইছে ছাত্ররা যদি ওনাদেরকে চলে যেতে বলে তাইলে ওনারা চলে যাবেন। ওকে, কোন ছাত্র যেতে বললে? লক্ষ লক্ষ ছাত্র রাস্তায় নেমে দাবি করলে তাহলে কি আওয়ামী লীগের লোকজন এখন পোলাপান কিছু রাস্তা নামাই দিলে তারা যদি বলে, বা বিএনপির লোকজন, তাহলে কি আপনারা ছেড়ে চলে যাবেন? কত ছাত্র রাস্তায় নামলে এবং কোন ছাত্র রাস্তায় নামলে? তাইলে কি, যেহেতু আপনারা বলতেছেন যে যেই ছাত্ররা ক্ষমতায় আসছে তারা যেহেতু ক্ষমতায় বসাইছে এবং সেটার পেছনে জনগণের সমর্থন ছিল, সুতরাং তারা বললে আমি চলে যাবো না। এখানে একটু কনফিউজিং কথা ছিল যে তারা বলতে কি ছাত্র না জনগণ? কারণ কথাটা উনি এইভাবে বলছে যে ছাত্ররা আমাদেরকে আন্দোলন করে ক্ষমতায় বসাইছে এবং সেটাতে সাধারণ জনগণের সমর্থন ছিল, তারা যখন বলবে তখন চলে যাব। তাহলে কি ছাত্ররা যখন বলবে, জনগণ যখন বলবে? তা আমার কাছে মনে হয়েছে শুনে যে ছাত্ররা যখন বলবে, এই টাইপের, যেহেতু ছাত্ররা ক্ষমতায় আনছে। এগেন, সেটা হলে কোন ছাত্র, কত ছাত্র, কোথায় গিয়ে বললে? তো যেহেতু ওনাকে বৈষম্য বিরোধী ছাত্র জোটের ব্যানারে এই কমিটিটা ক্ষমতায় আনছে আন্দোলন করে, তাহলে আমি ধরে নিচ্ছি, মানে আমি একটু কোয়ান্টিটেটিভ হওয়ার চেষ্টা করতেছি কোয়ালিটেটিভ থেকে। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র জোটের পক্ষ থেকে যদি বলা হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে হাসনাত, তারপর যারা বৈষম্য, সার্জিস, এরা যদি বলে এদের বৈষম্য বিরোধী ব্যানার থেকে যদি এরকম একটা দাবি আসে, তখন উনি সরে যাবেন। এই ছাড়া আর সরার কোনো, এটা একমাত্র রাস্তা বোঝা যাচ্ছে আর কি। আর বৈষম্য বিরোধী ছাত্র জোটের দুইজন তো উপদেষ্টাতেই অলরেডি আছে, সো এটা সম্ভাবনা কম আসার ছাত্র জোটের পক্ষ থেকে। এবং ছাত্র আমার মনে হয় না চায় না, তারাই তো চাইছে ইউনূস সরকার আসুক, একটু সংস্কার করুক। সো তার মানে মনে হচ্ছে উনি দীর্ঘমেয়াদে থাকতে চাচ্ছেন, যেটা আমি চাই। এগেন, এই সুশীল এবং এই চামবাজগুলোর চাপে পড়ে নাকি উনি আবার ছেড়ে চলে এইগুলার চোরগুলার হাতে দিয়ে যায়, তারপর আবার 15 বছর গণতন্ত্রের পথে নাই শান্ত হয়ে যায়, এই টেনশনে আছি কথা বলেন। তো এটা একটা আমার জন্য পার্সোনালি এটা একটা সিলভার লাইনিং যে উনিও লং টার্মে ক্ষমতায় আর ধরে রেখে একটু সংস্কার করার চিন্তা ভাবনা পোষণ করতেছেন। এবং এটা আমরা আগে থেকেই জানতাম, কারণ এর আগে 1/11-এর সময় যখন ওনাকে প্রস্তাব করা হয়েছিল তখন তো উনি সেই প্রস্তাব গ্রহণ করেন নাই। এই কারণেই তখন উনি বলছিলেন যে আমাকে ক্ষমতা দিলে একটু দীর্ঘমেয়াদে ক্ষমতা দিতে হবে, জানি আমি সংস্কার করতে পারি, কিছু কাজ করতে পারি। তামাশা করার জন্য দিয়ে কিছুই করতে পারবো না, পরে গালি খাবো মানুষের, সেটা আমি চাই না। সো তাতেই করে আমরা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলে উনি দীর্ঘমেয়াদে নিতে চান। সো এটা কাইন্ড অফ জানা ছিল, সেটার একটা কনফার্মেশন। সো না, ওই দীর্ঘমেয়াদটা কতদিন? 1/11 সরকারের সময় তো বোধহয় ওনাকে 2 বছরই সরকার ড্র্যাগ করছিল, কিন্তু ওনাকে ঠিক কতদিন অফার করা হয়েছিল, যে 2 বছর নাকি 6 মাস, এটা আসলে আমি নির্দিষ্টভাবে জানি না। আমি শিওর এই ইন্টেলিজেন্স বাইরে বের হয়ে আসছে। যদি ওনাকে তখন 2 বছর অফার করে থাকা হয়ে থাকে, উনি তাতে রাজি না হন, তার মানে উনি 3 থেকে 5 বছর থাকতে আসছেন। আর যদি এমন হয় 6 মাস অফার করা হয়েছিল, তাহলে 2 থেকে 3 বছর উনি সন্তুষ্ট থাকবেন হয়তো। এনিওয়েজ, আমি শুরু থেকেই বলে আসতেছিলাম, আপনারা জেনে থাকবেন, একেবারে এই সরকার গঠনের আগে থেকে শুরু করে, সরকার পতন থেকে শুরু করে, ইভেন সবসময় বলে আসতেছিলাম যে অ্যাটলিস্ট মাঝখানে একটা সরকার আসুক, মিলিটারি ব্যাকটুক আর যে ঘোড়ার টিম হোক, আই ডোন্ট কেয়ার, আওয়ামী লীগ বিএনপির বাইরে। কারণ আওয়ামী লীগ বিএনপি এদের দুজনেরই ভ্যাস্টের ইন্টারেস্ট আছে, সারা দেশ ভর্তি গুন্ডা পান্ডা আছে, এদেরকে পালতে পুষতে হয়, একটা মাফিয়াতন্ত্রের জাল বিস্তার করা আছে। সো এদের বাইরে কাউকে থাকতে হবে, সেটা যেই হোক, আই ডোন্ট গিভ এ ফাকিং টাইম, যেই হোক মিলিটারিতে, এর চেয়ে খারাপ দেশ হইতে পারে না। আচ্ছা, এই হইতেছে আমার চাওয়া, তো সেই চাওয়ার দিকে আগাচ্ছে, সেটা হচ্ছে একটা ভালো সাইন। আর লাস্ট কি জানি একটা বিষয় একটু লাস্ট যে বিষয়টা টাচ করতে যাচ্ছিলাম, যে এখানে যে মেঘনা চাইতে বৃষ্টির মতো, দেখেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবসময় নেসারিলি সেইভাবে আমরা প্রমাণ পাই না, বাট আল্লাহর খেলা, আল্লাহ জানেন উনি কি চিন্তা করে কিভাবে কি করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে 1/11-এর সময় সেই অফার অ্যাকসেপ্ট করতেন, তাইলে উনি আজকে আর অফার হয়তো আর আসতো না, আসলে হয়তো অ্যাকসেপ্টও করতেন না, কারণ যা হওয়ার হয়ে গেছে। তখন হয় নাই দেখেই উনি এখন অফারটা অ্যাকসেপ্ট করছেন, এবং উনি এখন বেস্ট টাইমে উনি কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করলেন। কারণ তখন অফার অ্যাকসেপ্ট করলে উনি 2006 সালে নোবেল পিস প্রাইজ পাইছেন, 2006 সালে ওনাকে অফার করা হয়েছে ক্ষমতা, রাইট? ওনাকে সারা পৃথিবীর কেউ চিনতো না, ওনাকে আমরা লাইক বেস্ট ইউটিলাইজ করতে পারতাম না, ওনার কাছ থেকে আমাদের আসলে ঠিকভাবে পাওয়ার কিছু ছিল না। উনি ওকে ফাইন ওয়ার্ল্ড রিনাউন্ড লোক, কিন্তু তখনও লিঙ্ক হয় নাই, সেইভাবে কানেকশন তৈরি হয় নাই। বাই নাও উনি সারা পৃথিবীতে যেই পরিমাণ কানেকশন হয়েছে, এবং বাঙালি যেটা বলেছে, বাঙালি কিন্তু সুশোভ চিন্তা করতে হলে দেশ ছাড়তে হবে, সোনার বাংলা ছাড়তেই হবে। সোনার বাংলা আমাদের সবার রিয়েলিটিকে মেসা ফাঁক আপ করে দেয় এবং অসভ্যতা রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দেয়। উনি এখন যে সুন্দর সুন্দর কথাগুলো বলেন,
এটার একটা বিগ পার্ট কিন্তু আসছি যে কি জানি বলে ইহুদি নাসারাতের দেশে ঘোরার পর থেকে, রাইট? সো আমি শিওর ওনার ভিশন, ওনার চিন্তা ভাবনা সব কিছু ড্রামাটিক্যালি ইভলভ করছে এই উন্নত দেশগুলোতে। মানুষের সাথে চলাফেরা করে, উঠে বসে তারা কিভাবে চিন্তা করে, কিভাবে দেশ চালায়, কিভাবে প্রতিষ্ঠান চালায়, এই জিনিসগুলো নাম্বার 1 ম্যাসিভলি ওনার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 2 প্রচুর কানেকশন তৈরি হয়েছে, প্রচুর লিঙ্ক তৈরি হয়েছে, প্রচুর নেটওয়ার্ক, সুকন্যা নেটওয়ার্ক তৈরি হয়েছে। ভাটপারগুলা আমি আপনাদের এই আলোচনা করছিলাম এই ডেলি শহীদ ফখরুলে, বাটপারগুলোকে তো সবসময় দৌড়ানি করাইছি। সুখন বাটপার একটা এপিসোড করছিল আর কি, যে সরকারি চামবাজদের সাথে ওঠা বসা করা, তেলামি করা, এটা নাকি নেটওয়ার্কিং। আর ভাটপারগুলা যা হোক, এইগুলোই তো দেশের এই অবস্থা করছে আপনার এই যে। তো যা হোক, তো ওনার অনেক নেটওয়ার্ক হয়েছে, এখন অনেক কানেকশন হয়েছে, চিন্তা ভাবনা অনেক আধুনিকতা এবং উন্নয়ন হয়েছে চিন্তা ভাবনার। সো এটা হইতেছে লাইক বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, কম্বিনেশন অফ অল দ্য গুড থিংস। এর চেয়ে ভালো কোনো কিছু হওয়ার সুযোগ ছিল না, সম্ভব ছিল না। স্পেশালি যেইভাবে ক্ষমতায় আসছে, এটা কোনো মিলিটারি এসে ক্ষমতায় বসাই দিয়ে যায় না, এটার পেছনে কোনো ইন্টারেস্ট গ্রুপ নাই। ছাত্র গণতার গণ অভ্যুত্থানে সরকার পতন হয়ে ওনাকে মানুষ চাইছে, ওনাকে এই জায়গায় আনতে, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে উনি এখানে আসছেন। সো লাইক এটা হইতেছে দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য দ্য বেস্ট থিং। সো এরপরে যদি আমরা সফল না হই, তাইলে আপনারা বলেন যে আমি দেশ নিয়ে কোনো আশা দেখি না, আসলে কিন্তু দেখি না। আমি এখনো কিন্তু খুব হোপফুল না। আপনারা বলতে পারেন আমি সিনিক্যাল, নেতিবাচক, যা ইচ্ছা বইলা বেড়ান। সোনার বাংলা তো হাজার এইগুলা পারা যাবে না, এগুলার যে চোরগুলার যন্ত্রণায় পারা যাবে না। তারপরও মিনিমাম হোপের কথা যদি আসে, লাইক আমি এখন কিছুটা হোপফুল, রাইট? এইটাও যদি আমরা সফল না হই, শেষ।